দাদা, ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জিকে হারিয়ে বাড়ি পাঠাবো এমন আপনি দাবি করেছিলেন, কতটা আশাবাদী? প্রথম দিন যখন বলেছিলাম যে জায়গায় আছে ক্রমশ আরও আমার পাশে লোকজন জুড়ছেন, আরও বেশি কনফিডেন্স পাচ্ছি, আরও বেশি মানুষ চাইছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে বলছি ডায়মন্ড হারবারে কন্টেস্ট করব, আমার দলের অনুমোদনের অপেক্ষায় আছি। অনুমোদন দিলেই আমি সেখানে নির্বাচনী প্রচারে নেমে যাব, আমার হয়ে নির্বাচনী প্রচারে নেমে যাব। ওখানকার মানুষজনদেরকে নিয়ে, তাদের ভোট নিয়ে অভিষেক ব্যানার্জিকে যেমন পরাস্ত করব, সাথে সাথে আমার পক্ষে তাদের ভোট নিয়ে আমি লোকসভার মধ্যে যাব। দলের টানা ধর্ণা চলছে, কিন্তু সেখানে দেখা নেই সাধারণ সম্পাদকের। কেন মূল মঞ্চে অভিষেকের দেখা পাওয়া যাচ্ছে না, বা তার কোনো ছবিও নেই? কোনো অঙ্ক কি লুকিয়ে আছে এখানে? দেখুন, কে কিভাবে এটাকে নিচ্ছে বলতে পারবো না। কেউ বলছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির লড়াই, অনেকে অনেক কিছু বলছেন। তবে আমি মনে করি এটা লড়াই নয়, এর মধ্যে কিছু একটা অঙ্ক তারা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি অঙ্ক একটা রেখেছে। কারণ যে মমতা ব্যানার্জি একটা সময় ডিএর কথা বলেছিল, ডিএ যে কেন্দ্রীয় শহরে ডিএ দিতে পারে না, তার রাজ্য সরকার থাকার অধিকার নেই, সেই মমতা ব্যানার্জি আজকে আবার ডিএকে চাইলে বলে আপনারা ঘেউ ঘেউ করবেন না। সুতরাং এর মধ্যে কোনো তো কিছু লুকিয়ে একটা এজেন্ডা রেখেছে। তো এদের মধ্যে লড়াইয়ের জন্য কেউ যদি বলে যে লড়াইয়ের জন্য এটা হচ্ছে, এটা আমি মনে করি না যে লড়াইয়ের জন্য হচ্ছে। কিছু বিষয় তারা হিডেন এজেন্ডা আছে এদের। সংখ্যালঘুদের কর্মসংস্থান কোথায়? এত অবজ্ঞা কেন? এই বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন টিএমসি সংখ্যালঘু মুখপাত্র কামাল হোসেন। কি বলবেন? শুধু সংখ্যালঘুরা বঞ্চিত নয়, সংখ্যাগুরুরা বঞ্চিত। কার কর্মসংস্থান আছে বলুন তো? কি দলিত, কি আদিবাসী, কি মুসলিম, কি নন মুসলিম, কি ব্রাহ্মণ থেকে শুরু করে সব সমাজের মানুষ দেখো আজকে কার হাতে চাকরি আছে। কলকাতায় রাজপথে চলে যান, মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে, গান্ধীজির মূর্তির নিচে যে দেখুন, যারা ওখানে অবস্থান বিক্ষোভ করছে, যারা আন্দোলন করছে, তারা সব পরিবারের সন্তান পাবেন। বাংলাটাকে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, কামাল হোসেন সাহেব যে কথা বলেছেন আমি এটা অস্বীকার করব না। যে কথা বলে সংখ্যালঘুদের কাছে ভোট চেয়েছিল সে কিন্তু বাস্তবায়ন করেনি। বলেছিল সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন হবে, ওয়াকফ সম্পত্তি উদ্ধার হবে। এক কথায় মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে বিশাল পরিবর্তন আসবে। তার ঠিক উল্টো হচ্ছে। 10 বছরে 12 বছরে মুসলিম সংখ্যালঘু সমাজকে প্রতিষ্ঠিত করতে পারল না। না শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে এদের মান উন্নয়ন হলো না। উপরন্ত এই 10-12 বছরে মুসলিম সমাজে বেশি মাতাল চাষ করে দিয়েছে। 30 দিন পরেও শেখ শাহজাহান এখনো পর্যন্ত ফেরার, কি বলবেন? নবান্ন থেকে নির্দেশ যায়নি, পুলিশের কাছে সে কঠোরভাবে নির্দেশ যায়নি, সেই জন্য আজকে ফেরার। যদি নির্দেশ চলে যেত তার জন্য অ্যারেস্ট হয়ে যেত। কিন্তু কবে নির্দেশ যাবে সেটা নিয়েও ধোঁয়াশা আছে। কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলের স্ট্রাইকার তো এদেরকে দিয়ে তো ভোটগুলোকে পার করিয়ে নেয়। তো এদেরকে যদি জেলের মধ্যে রাখে, এদেরকে যদি অ্যারেস্ট করিয়ে দেয়, যদি অ্যারেস্ট করে, তাহলে ভোটকে পার করবে? ভোটের সময় যে গণতন্ত্রকে হত্যার খেলায় তো এদেরকে দিয়ে খেলায় না। দাদা, ক্যাগ রিপোর্টে 2,29,000 কোটি টাকার গরমিলের অভিযোগ রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। সেই রিপোর্টকে কেন্দ্র করে সরব হয়েছে বিরোধীরা, কি বলবেন? তার মধ্যে 1,96,000 কোটি টাকা তৃণমূলের আমলের দুর্নীতির কথা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে লেভেলটা কোন লেভেলে দুর্নীতি করছে, যে টাকার পরিমাণটা দুর্নীতি হয়েছে আফ্রিকার কোনো দেশের কারেন্সি, এটা ইকোনমি, ওটা দেশের, সেই লেভেলে একটা দুর্নীতি করেছে। এত দুর্নীতি করার পরেও সন্ধ্যার সময় এদের মুখপাত্ররা টিভির সামনে বসে ডিবেটে বলে তৃণমূল নাকি স্বচ্ছতল, মমতা ব্যানার্জি বলে নাকি তার ছেলেপুলেরা চুরি করে না। হ্যাঁ, চুরি তো করেছে আইএসএফের ছেলেপুলেরা। এমন করে কথাবার্তা বলে যে চাকরি চুরি করেছে আইএসএফের রাজ্য সভাপতি, আবাস যোজনায় দুর্নীতি করেছে আইএসএফের রাজ্য সম্পাদক, বাচ্চাদের মিড ডে মিলের দুর্নীতি করেছে আইএসএফের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রেসিডেন্ট। এমনভাবে বলে, এত দুর্নীতি করার পরেও দোষ নাকি সব বিরোধীদের, ওনারা কিচ্ছু করেন, ওনারা একদম ধোয়া তুলসী পাতা। ব্যাপারটা হচ্ছে ক্যাগের রিপোর্টটা আসার পরে তো আমরা বুঝতে পারছি, কিন্তু অনেক আগে থেকে আমরা বলছি জনমানুষে, তৃণমূল কংগ্রেস হচ্ছে আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল। কিছু সংখ্যক তৃণমূলের যারা ভালো আছেন, জানি না এই দশচক্রে ভগবান ভূত কথায় আছে, তারা কতদিন ভালো থাকবেন। পরীক্ষার্থীর সংখ্যা নিম্নমুখী এবং প্রশ্ন ছাপানোর খরচ এখন 5 থেকে 25 কোটি বেড়ে হয়েছে। 3 অভিযোগ বলছে পর্ষদ। মাধ্যমিকে দুর্নীতি এই অভিযোগ খারিজ করছে পর্ষদ, কি বলবেন? দেখুন, হ্যাঁ, যত দিন যাচ্ছে পেপারপত্রের দাম বাড়ছে, প্রিন্টের দাম বাড়ছে, ঠিক কথা। কিন্তু যেভাবে এক ধাক্কায় 5 থেকে 24 না 25 কোটি হয়ে গেল, এখানে প্রশ্ন থেকে যাচ্ছে। তবে দুর্নীতি হয়েছে আমি জোর গলায় বলতে পারি। মাধ্যমিকের কোশ্চেনের বা স্ক্রিপ্টের ছাবার এতে দুর্নীতি হয়েছে আমি জোর গলায় বলতে পারি। কিন্তু একটা জিনিস বিষয়,
যে যারা স্কুল ছোট হচ্ছে, যারা পরীক্ষা দিচ্ছে না চলে যাচ্ছে, তাদেরকে স্কুলমুখী করার জন্য রাজ্য সরকারের সেই ধরনের কোনো নির্দিষ্ট স্কিম এখনও দেখতে পাচ্ছি না। যে বছরকের পর বছর পরীক্ষার্থী বাড়ার দরকার, বাড়া তো দূরের কথা, উল্টে কি দেখছি পরীক্ষার্থী কমে যাচ্ছে। তাদেরকে স্কুলমুখী করা যায় কিভাবে, তার কোনো পরিকল্পনা নিচ্ছে না। আর যারা কিছুটা হলেও স্কুলমুখী করার জন্য প্রচেষ্টা চালায়, সেই শিক্ষাবন্ধু তথা পার্শ্ব শিক্ষকরা আজকে পার্শ্ব শিক্ষকদের সাম্মানিক ভাতাটাও ঠিকঠাক পাচ্ছে না, সমকাজে তারা সমবেতনও পাচ্ছে না। মাধ্যমিক পরীক্ষার জন্য পর্ষদ যে সেল তৈরি করেছে তাতে তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শুভ্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং তাকে নিযুক্ত করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দাদা, প্রশ্ন হচ্ছে যে তৃণমূলের কর্মচারী ইউনিয়নের নেতা একটা মাধ্যমিকের সংক্রান্ত পর্ষদের একটা গোপন কক্ষে কী করে পৌঁছান? ব্যাপারটা হচ্ছে, সে যদি তার যে ডেজিগনেশন আছে সেটা নিয়ে যদি গিয়ে ওখানে পৌঁছাতে পারে, সে সরকারি চাকরি বা এই যে কমিটি গঠন করা হচ্ছে তার মধ্যে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াকে যদি সে ফুলফিল করে ওখানে যেতে পারে, তাহলে কোনো সমালোচনা করব না। কারণ সে তার অন্য পরিচয় সে রাজনীতি করতে পারে, যে শাসককে করতে পারে, বিরোধী দিতে পারে, যে কোনো রাজনৈতিক দলে থাকতে পারে। তৃণমূল বলে ওখানে যেতে পারবে না এই বিষয়ে আমি সহমত নয়, কিন্তু সে কি কোনো বিষয়ে জাম্প করে গিয়ে ওখানে ওই কমিটি ঢুকছে সেটাই দেখার বিষয়। তবে তৃণমূল কংগ্রেস ক্রাইটেরিয়াকে মান্যতা দিয়ে চলে, এটা আমি বিশ্বাস করতে পারি না। দাদা, আপনি জেলের খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন, কেন এবং কী কারণে এই প্রশ্ন তুললেন? খাবার কোয়ালিটি কোয়ান্টিটি কিছুটাই ভালো না। কোনো বলা আছে 250 গ্রাম চালের কথা, সেটা কি দেওয়া হয়? খোঁজ নিলে দেখা যাবে। দ্বিতীয় কথা বলছে 100 গ্রাম ডাল দেওয়ার কথা। আমি বলছি তো যে ডালটা দেয় একটা বাটিতে, তার এটা অস্বীকার করব না। কায়দিদের মুখে শোনা, যারা দীর্ঘদিন আছে ওখানে, যে খাবারটা আমাদেরকে দিচ্ছিল সেটা নাকি প্রেসিডেন্সির ইতিহাসে সব থেকে ভালো খাবার। ওখানকার যিনি এখন সুপারিনটেন্ডেন্ট আছেন, তিনার প্রচেষ্টাতে নাকি ভালো খাবারটাই হচ্ছে ওখানে। তারপরেও বলছি যে ডালটা হয়, সে ডালটাতে গামছা পরে নামতে হবে। ডালের অ্যাকচুয়াল ডাল না পানি আছে সেটাকে খোঁজার জন্য, ডালই খুঁজে পাওয়া যায় না ডালের মধ্যে। তা আপনি বলেছিলেন, দাবি করেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যে যদি রাজ্যের ভালো চান তাহলে নওশাদ সিদ্দিকীকে আপনি আগামী 6 মাসের জন্য অর্থ দফতরটা দিয়ে দিন এবং রাজ্যের অর্থনৈতিক অবস্থার আমি পরিবর্তন করে দেখিয়ে দেবো, আর যদি না পারি তো রাজনীতি ছেড়ে দেবো। এটা আপনার বক্তব্য, কিন্তু কিভাবে সম্ভব হবে? দেখুন, কীভাবে সম্ভব হবে ওটাই পলিসি। সরি, আমি বলে দিই তাহলে আমাকে আর দায়িত্ব দেবে না। যদি রাজ্য সরকার জানতে চায় পলিসিটা কীভাবে আছে, গোপনীয়তা অবলম্বন করে রাজ্য সরকারকে জানিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে, আমি আবারও বলছি, রাজ্য সরকার বলছে আর্থিকভাবে দুর্বল তো হয়ে যাচ্ছে। আর বাস্তব কথা, 2011 সালে ক্ষমতা নেওয়ার পরে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থার জন্য নাকে কান্না কেঁদেছে। 2016 সালে দ্বিতীয়বারের ক্ষমতায় আসার পরেও অর্থনৈতিক দুরবস্থা নিয়ে নাকে কান্না কাঁদলো। 2021-এ তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরেও অর্থনৈতিক দুর্বলতার কথা বলছে। অর্থনৈতিকভাবে রাজ্য তলনিতে চলে যাচ্ছে কথা বলছে। একটা সরকার একবার দুবার নয়, তৃতীয়বারের জন্য সুযোগ পাওয়ার পরেও কীভাবে বলে যে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা? আরে দুরবস্থা কাটিয়ে আনা দুটার দায়িত্ব তো সরকারের, তার জন্য পলিসি নেওয়া দরকার। তো পলিসি তো নেয়নি, শুধু দান খায়রাতি রাজনীতি করছে, শুধু ভোটটা কীভাবে পাবো চেষ্টা করছে, আর ঋণ নিচ্ছে। আমাদের রাজ্যের বাসীর ওপরে, মাথার উপরে ঋণ চাপিয়ে দিচ্ছে। একটা সময় ছিল আমাদের রাজ্যবাসীর মাথার উপরে 2011 সালে 10-11 দিকে ওই 12,000 টাকা মতো ঋণ ছিল, আজকে 60,000-এর আশেপাশে মাথা পিছু ঋণ করে দিচ্ছে। উন্নতি তো দূরের কথা, রাজ্যকে এত তলনিতে পৌঁছে দিচ্ছে। এটা থেকে কাটিয়ে ওঠার জন্য আমি বলেছিলাম যে আমাকে 6 মাসের জন্য দায়িত্ব দেওয়া হোক। যেদিন থেকে দায়িত্ব দেবে তার 6 মাসের মধ্যে যদি রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা যদি না কাটিয়ে তুলতে পারি, আমি বাংলা থেকে রাজনীতি করা ছেড়ে দেবো। দাদা, যেখানে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে, সেখানে কোন পথে আইএসএফ ঘুঁটি সাজাচ্ছে? দেখুন, আমরা ডে 1 থেকে বলেছি, আমাদের যেখানে শক্তি আছে সেখানে আমরা গ্রাসরুট লেভেলে যেখানে আমাদের সংগঠন আছে সেখানেই প্রার্থী দেবো। হাসির খোরাক হব না, জামানত জব্দ হোক, এই ধরনের কাজ আমরা করব না। আমরা যে সমস্ত জায়গাগুলোতে প্রার্থী দেবো, অবিজেপি তৃণমূল যদি আমাদের সেই জায়গা থেকে প্রার্থী দেওয়া থেকে বিরত থাকে, আমরা যেগুলোতে দেবো না সেই সিটগুলোতে আমরা আমাদের সর্বোচ্চতে তাদেরকে সহযোগিতা করব। একটা শেষ প্রশ্ন করছি যে 30% কাটমানি চাইতেন দেব, এমন চাঞ্চল্যকর কল রেকর্ড সামনে এসেছে, কি বলবেন? দেখুন, ওটা সত্যতা জানতে হবে, ফরেন্সিকেতে যেতে হবে। কারণ এখন এআই যেভাবে উঠে পড়ে লেগেছে, কার ভয়েস কার ভিডিও কি করে দেবেন বোঝা মুশকিল। এটা সত্যতা কতটা আছে সেটাই হবে। তবে একটা কথা, তৃণমূল কংগ্রেসের মধ্যে থাকতো কাটমানি চাইবে না এর সংখ্যা খুবই কম। দেববাবু কোন জায়গায় পড়বে, ওই কাটমানি না চাওয়ার দলে কি কাটমানি চাওয়ার দলে, সেটা যত দিন যাবে এক্সপোজ হবে। কিন্তু সাথে এটা বলি, দেববাবু একজন সংসদ হিসাবে যেটা দায়িত্ব পালন করা দরকার তিনি ব্যর্থ হয়েছে।